দর্শক আপনাদেরকে স্বাগত। আপনারা যে যেখানেই আছেন আপনাদেরকে অভিনন্দন। আজকে আমরা সৌরভে গৌরবে ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষের পথে শিরোনামের ধারাবাহিকতা আলোচনা অনুষ্ঠানের আর এক পর্বে উপনীত হয়েছি। আজকের পর্ব কূটনৈতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়। এটি যে কোনো রাষ্ট্রের জন্য, যে কোনো জাতির জন্য, বিশেষ করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এবং এই কূটনৈতিক পরিমণ্ডলে যারা কর্মরত থাকেন, যারা কর্মরত ছিলেন, তাদের কাছে জাতির প্রত্যাশা অনেক। আমরা জানি আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের এই যে সার্বভৌমত্ব রক্ষার্থে যারা পোশাকি যে সমস্ত আমাদের দেশের ভাই বোনেরা থাকেন, তারা হচ্ছেন অস্ত্রধারী আমাদের দেশের সশস্ত্র বাহিনী। আর যারা কূটনৈতিক পরিমণ্ডলে কাজ করেন তারা নিরস্ত্র, তারা নীরবে এদেশের স্বাধীন এবং সার্বভৌম রক্ষার্থে তারা কূটনৈতিক পরিবেশে তারা কাজ করে থাকেন। এমনি দুজন কূটনীতিক যারা আমাদের দেশের, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব। একজন 50 দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, তারপরে তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই বৈদেশিক সার্ভিস, তৎকালীন সিভিল সার্ভিস অব পাকিস্তানের ফরেন সার্ভিসে যোগদান করেছেন। তিনি ফারুক আহমেদ চৌধুরী। আমি এবার আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই মাহবুব আলম। 60 দশকের মধ্যবর্তী সময় যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন। পাশ করার পরে একইভাবে তিনি বৈদেশিক যে আমাদের সার্ভিস, সিভিল সার্ভিস অব পাকিস্তানের যে ফরেন সার্ভিস, সেখানে তিনি যোগদান করেছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে। আমি প্রথমেই ফারুক আহমদ চৌধুরীর কাছ থেকে জানতে চাইব, বিশেষ করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বের কয়েক বছর এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে যখন উনি এসেছিলেন, আমাদের বিদেশে চাকরি করার সময়, দূতাবাসে প্রতিনিধিত্ব করার সময়, সেই সময়কার যে প্রেক্ষাপট, সেই সময়কার বাধা বিপত্তি, প্রতিবন্ধকতা এবং বহুমাত্রিক বাধা বিপত্তির মধ্যে তারা সসম্ভ্রমে, সসম্মানে তারা চাকরি করেছেন। একটি চাকরি জীবনে দুই পতাকার নিচে কাজ করা এটা খুব সাধারণ অভিজ্ঞতা নয়, যেটা আমার আর মাহবুব আলম দুইজনেরই হয়েছে। আরও একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমি 50-এর দশকের মানুষ, চাকরি জীবন শুরু, ওর চাকরি জীবন হলো 60-এর দশকে। কিন্তু আমরা দুইজনই এক সময় আমাদের দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি একসাথে। উনি কলকাতায়, আমি দিল্লিতে, আমি হাই কমিশনার, উনি ডেপুটি হাই কমিশনার, একই সঙ্গে আমরা কাজ করেছি। অতএব আজকে মাহবুব আলমকে আমার সাথী হিসাবে এখানে পেয়ে আমার অত্যন্ত ভালো লাগছে। এখন আমার সবচাইতে বড় অভিজ্ঞতা যেটা ছিল, এবং আমি খুব বেশি সময় নেব না কারণ মাহবুবকে আমি কথা বলতে দিতেই হবে, সেটা হচ্ছে যে এই ঢাকা শহরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার জন্য যে ভূমিকা আমার উপর অর্পিত করা হয়েছিল, আমি মনে করি এটা ছিল আমার চাকরি জীবনের সবচাইতে বড় রোমাঞ্চকর অভিজ্ঞতা। কূটনীতিবিদ তো অনেকেই থাকেন এবং ভবিষ্যতেও থাকবেন, কিন্তু একটা নতুন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা কার্যে সহায়তা করা একটি অভিনব অভিজ্ঞতা বলে আমি মনে করি। এবং আমি মনে করি যে মাহবুব হয়তো এ বিষয়ে আরও কিছু বলতে চাইবেন। 60-এর দশকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আমাদের সময় যে খুব বহির্জগতের সাথে খুব একটা যোগাযোগ সে আমলে ছিল তা বলা ঠিক হবে না। তথ্য প্রবাহের এমন বিপুল স্রোত তখন আমাদের চারপাশ দিয়ে ছুটে যেত না। তবু আমরা পৃথিবীর কোথায় কি ঘটছে, ভিয়েতনামে কি হলো,
আর প্রতিবেশী দেশে কি হলো এগুলো সম্বন্ধে আমাদের সবসময় সজাগ দৃষ্টি থাকতো এবং আমরা এই সমস্ত প্রবাহে সংবাদ প্রবাহে আমরা বিশ্লেষণ করতে চেষ্টা করতাম এবং তা থেকে আমাদের একটা নিজস্ব ধ্যান ধারণাও গড়ে উঠেছিল। আর আমাদের সময় যে সাংস্কৃতিক পরিমণ্ডলটা ছিল সেটি বাংলাদেশকে জানতে, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, ভাষা আন্দোলনের এতেও আমাদের মন মানুষ পুষ্ট হয়েছিল। তো আমরা যখন চাকরিতে ঢুকলাম, আমি বিশেষ করে আমাদের আমরা একেবারে শেষ ভাগে ঢুকেছিলাম, শেষ পাকিস্তানের একদম শেষ প্রান্তে। তো তখন আমরা দেখেছিলাম যে বৈষম্যর যে ব্যাপারটা আমাদের আন্দোলিত করেছিল সমস্ত, আমাদের নিজেদেরও সে সময় তখনই হতো। আর স্বাধীনতার ডাক যখন এলো তখন আমাদের ভেতরে এই 60-এর দশকের যারা ছাত্র ছিলেন সার্ভিসে, তাদের অনেকেই সেই ডাকে সম্পূর্ণভাবে সাড়া দিয়েছিলেন, কোনো ভবিষ্যতের চিন্তা না করে, কোনো ভবিষ্যতে কি হবে এসব কোনো কিছু, পরিবার পরিজনের জন্য কি হবে সেদিকে না তাকিয়ে বিদেশে বিভুয়ে নিজের একটা আশ্রয়, নিজের চাকরি ছেড়ে নতুন সরকার, এই মুজিবনগর সরকারের আনুগত্য স্বীকার করেছিলেন। ইউরোপের মধ্যে প্রথমে এই আনুগত্য স্বীকার হয় লন্ডনে, মহিউদ্দিন আহমদ, তারপরে আপনার চলেন বা কলকাতায় পুরো মিশন মাহমুদ আলী দিল্লিতে, শিহাবুদ্দিন সাহেব, মাহমুদ আলী নিউ ইয়র্কে, এরপরে ওয়াশিংটনে। হ্যাঁ, ওয়াশিংটনে আরো পরে আসলো, তার আগেও অন্যান্য জায়গায় হয়েছে, জার্মানি হয়েছে, জাপানে হয়েছে, আপনার ইয়েতে ছিল, নেপালে হয়েছে, আর্জেন্টিনা, হ্যাঁ, এবং 2জন রাষ্ট্রদূত ছিলেন, ফুল ফ্লেজেড পেশাদার রাষ্ট্রদূত, যারা তাদের রাষ্ট্রদূতের কার্যভার ত্যাগ করে তারা চলে এসেছিলেন লন্ডনে মুজিবনগর সরকারের কাছে রিপোর্ট করতে। দুজনই আজ প্রয়াত, মিস্টার ফতে আর মিস্টার মোমেন। মিস্টার মোমেন পররাষ্ট্র সচিব, ফরেন সেক্রেটারি হয়েছিলেন, আর ফতে সাহেব ছিলেন, দুজনই হয়েছিলেন, দুজনই আজ প্রয়াত। এবং এদের মধ্যে অধিকাংশই বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই। শাহাবুদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় আমি জানি, মহিউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়, অধিকাংশ না, প্রায় সবই না। আমি শুরুর কথা বলছি, যারা পুরনো ছিলেন তাদের মধ্যে কিন্তু অনেকে আবার কলকাতা থেকে তখন পাশ করে এসে পাকিস্তান ফরেন সার্ভিস বলা হতো, তখন কিন্তু সিভিল সার্ভিস ও পাকিস্তান ফরেন সার্ভিস বলা হতো না, আচ্ছা, ওটা আলাদা, পিএফএস। তারপরে আপনার 1952 সন থেকে 51 সন থেকে প্রত্যেক বছর নিয়মিত পরীক্ষা শুরু হয়ে গেল। 49-এ হলো, এটা বিরাট সংখ্যক লোক নেওয়া হলো। তারপর থেকে অত্যন্ত অল্প সংখ্যক চাকরি খালি থাকতো, 4জন 3জন, সারা পাকিস্তানে 6জন 5জন এরকম করে নেওয়া হতো। এই শুরু হলো আর কি। তারপরে এটা চললো থ্রু আউট দ্য 60s। তো এই যে যতগুলো কেন্দ্রীয় সার্ভিস ছিল, এর মধ্যে কিন্তু সেই সময়কার পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব মোটেই খারাপ ছিল না, 30%-এর উপরে ছিল। যদিও আমাদের হওয়া উচিত 50-এর উপরে, তবুও 33%-এর মতো ছিল বোধ হয়। তবে আমি এটা বলবো মাহবুবের কথা সমর্থন জানিয়ে, যে আমাদের সেই সময়কার কূটনীতিবিদরা যে প্রত্যয়, যে সাহসিকতা নিয়ে মুক্তির সংগ্রাম আর স্বাধীনতার সংগ্রামে ডাকে সাড়া দিয়েছিলেন, তার জন্য আমাদের গর্ব করার অনেক কিছু আছে। কারণ আমি মনে করি এই অসি আর মসির প্রশ্ন, কেউ অসি হাতে কেউ মসি হাতে, সবাই স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এবং আমি মনে করি যে দায়িত্ব ইতিহাস আমাদের দিয়েছিল, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছিল, আমি মনে করি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং কর্মচারীরা তা সুষ্ঠুভাবে পালন করতে পেরেছিলেন। যারা আমাদের বিভিন্ন এম্বাসিতে যারা ওই সময় আনুগত্য স্বীকার করেছিলেন, ঘোষণা করেছিলেন, তাদের ব্যক্তিগত সুখ সুবিধা এগুলোকে বিসর্জন দিয়ে, তার মধ্যে তো বোধহয় আপনার তখন ওয়াশিংটন এম্বাসিতে ছিলেন বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অবশ্যই উনিও করেছিলেন, এবং
কিবরিয়া সাহেব, তারপর সৈয়দ মোয়াজ্জম আলী, মাহমুদ আলী নিউ ইয়র্ক থেকে, রাইট, এবং আরো আরো অনেকে, আরো অনেকে অগণিত। একজনের নাম বলতে গেলে আরেকজনের নাম বাদ পড়ে, এই জন্য আমি নাম বলতে চাচ্ছি না, সব নাম তো তাৎক্ষণিকভাবে মনে এবং আসছে আমরা না। গর্বিত যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং আমরা আরো গর্বিত যে বর্তমান অর্থমন্ত্রী মুহিত সাহেব, উনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন, তারই ধারাবাহিকতায় বর্তমান কার্যনির্বাহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত কৃতি ছাত্র ছিলেন কৃতি তিনি। ছাত্র ছিলেন। আমি যেটা মনে করি যে 1921 সনে ঢাকা শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা আমাদের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা, আমাদের ইতিহাসে একটি বিরাট মাইল ফলক। 1921 সাল না হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকলে আমি, আপনি আর মাহবুব আলম সাহেব আজকে এখানে বসে এই স্বাধীন বাংলাদেশে এইভাবে কথা বলতে পারতাম বলে আমি বিশ্বাস করি না। ভাষা সংগ্রাম বলাটা খুব সোজা, ভাষা সৈনিক বলা খুব সোজা, কিন্তু এটা মনে রাখতে হবে সেই সময় ভাষা সৈনিক হতে হলে যথেষ্ট সাহসের প্রয়োজন ছিল। কেন জানেন? কারণ ভাষা আন্দোলনের সঙ্গে কিন্তু তখনকার কর্তৃপক্ষ দেশদ্রোহিতার তুলনা করতেন, যে যারা এসব আন্দোলন করছে তারা দেশদ্রোহী, এবং তারা পরে গিয়ে পাকিস্তান সরকারের চাকরি করবে, এই নিয়ে গভীর সন্দেহ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্ববঙ্গে জাগরণের, নবজাগরণের কেন্দ্রবিন্দু বললে অত্যুক্তি হবে না। এখানের সমস্ত কিছু এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গড়ে উঠেছিল। ভাষা আন্দোলনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র করে, সাংস্কৃতিক আন্দোলনও, এমন কিছু নাই বাংলাদেশের অর্জন যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্পর্শ নেই। তো আমাদের স্বাধীনতা আন্দোলনের প্রথমেই কিন্তু শুরু হয়েছিল আমাদের ভাষা স্বাধিকার আন্দোলন দিয়ে এবং অর্থনৈতিক স্বাধিকার আন্দোলন দিয়ে। এরই সোপান ধরে আমাদের স্বাধীনতা এসেছে। 69-এর গণ আন্দোলনও সেই তারই ধারাবাহিকতা হয়েছে। তো এই সময় আমাদের ছাত্র জীবনে যারা, বেশিরভাগই আমরা যখন ছাত্র বা এই ছাত্র হয়ে বেরিয়ে এসেছি, চাকরিতে ঢুকেছি, আমরা দেখতাম যে পূর্ববঙ্গে, তৎকালীন পূর্ব পাকিস্তানে স্বাধীনতা স্বাধিকারের আন্দোলন দানা বাঁধছে এবং চারিদিকে বেশ একটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে জনতা, ছাত্র, শিক্ষক সকলের মনেই স্বাধিকার আগ্রহের প্রতি প্রচণ্ড আগ্রহ। নিজের আত্মনিয়ন্ত্রণ, নিজের ভবিষ্যৎ নিজে যাতে গঠন করতে পারে, সেই সময় একটা জাগরণের মতো এসেছিল। আরও একটা জিনিস বোধহয় এই অঞ্চলের অধিবাসীদিকে চোখ খুলে দিয়েছিল, যে 65 সনের যে যুদ্ধ হলো, সেই যুদ্ধের উন্মাদনা যখন ধীরে ধীরে কেটে গেল, তৎকালীন পূর্ব পাকিস্তানের সকলেই একটা জিনিস নিয়ে ছুটে তাকিয়ে দেখলেন যে আমাদের যে আত্মরক্ষা, ডিফেন্স, সে তো অত্যন্ত নড়বড়ে, দুর্বল, এত দূর, অংশ দুই দিকে, এর প্রতিরক্ষা কি হবে? এইভাবেই বাংলাদেশের পাকিস্তান, তথাকথিত পূর্ব পাকিস্তান, বাংলাদেশের লোকেরা নতুন করে ভাবতে শিখে। আচ্ছা, যেদিন দেশ স্বাধীন হলো, জি, 16ই ডিসেম্বর 1971-এর মুক্তিযুদ্ধ, তো সেই দিন আপনি কোন দূতাবাসে ছিলেন? সেদিন আমার তখন কোনো দূতাবাস ছিল না, আমি পাকিস্তান দূতাবাস থেকে বেরিয়ে এসেছি। আমি বাংলাদেশে ফিরে আসার জন্য অপেক্ষা করছিলাম এবং আমি এবং আমার স্যার, আমরা দুজনে একসাথেই মিনিস্ট্রিতে কিছুদিন ছিলাম। সেই মিনিস্ট্রি মানে পররাষ্ট্র মন্ত্রণালয়, তখন কোনো চেয়ার টেবিল কিছু ছিল না, বসার জায়গা ছিল না। দেশ স্বাধীন হওয়ার পরে আপনি প্রথম কি দায়িত্ব পেলেন? প্রথম আমি দেশ স্বাধীন হওয়ার পরে আমি ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরে এসে আমি শাখা প্রধানের দায়িত্ব পেলাম। বাইরে যখন প্রথম বাইরে আমাদের তখন তো কোনো মিশন ছিল না, সেখানে আমরা এমনি বসে আমরা আমাদের আনঅফিশিয়ালি বাংলাদেশ মিশনের কাজ করতাম। এই আমাদের জনসাধারণের দেখা, আমাদের কমিউনিটির দেখা। আর একটা বড় জিনিস আমরা করতাম, সেটা হচ্ছে প্রায় এখানে বিভিন্ন জাহাজ থেকে বাংলাদেশি নাবিক, সিম্যান এরা নেমে যেত পাকিস্তানি জাহাজ থেকে, তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করা, আমাদের বন্ধুরাষ্ট্রদের সাথে যোগাযোগ করে এটা আমরা করেছি এবং তাদের সার্টিফিকেট দেওয়া যে এ বাংলাদেশের সিটিজেন, বাংলাদেশের নাগরিক। এইভাবে আমাদের প্রাতিষ্ঠানিক কোনো ছিল না, আমাদের কোনো স্বীকৃতিও তখনও বাংলাদেশকে অনেক দেশ দেয়নি, আপনার নিশ্চয় মনে আছে।
তখন আমরা স্বীকৃতিবিহীনভাবে আমরা সেখানে কাজ করেছি। 16ই ডিসেম্বর ঢাকার পতন হলো, আমরা বিজয় লাভ করলাম, বিজয়ের মুখ দেখলাম বিজয়ের মুখ দেখে ঢাকা শহরে। তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে আমি এইটুকু বলতে পারি যে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রাতিষ্ঠানিক রূপ নিল। আমি আজকে আমার দর্শকদের এইটুকু বলতে চাই যে বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল বর্তমান বঙ্গভবনের দোতলার দুটো কামরায় একটা কাগজে পররাষ্ট্র মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লিখে আমরা এটা আটকে দিয়েছিলাম দরজা। এটাই ছিল আমাদের প্রথম ফরেন অফিস। তারপরে এখন বর্তমান যে ফরেন অফিস যেটা সেগুনবাগিচা যেটা সেটা তার মাস সপ্তাহ ছয়েক পরে আমরা এটা চয়ন করলাম যে আমরা এখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় স্থাপন করব। কিন্তু আমি মনে করি কিন্তু আমরা একটা আশ্চর্য ক্ষিপ্রতায় এবং যদি বলতে দেন বলবো আশ্চর্য দক্ষতায় আমরা কিন্তু নিজেদের এস্টাবলিশ করতে পেরেছিলাম। এবং সঙ্গে সঙ্গে আপনি জিজ্ঞেস করছেন বিভিন্ন দূতাবাসগুলো সৃষ্টি হলো। 5-6 জন রাষ্ট্রদূতকে বঙ্গবন্ধু প্রেরণ করলেন জানুয়ারি মাসের মধ্যেই। শামসুর রহমান সাহেব চলে গেলেন মস্কোতে এবং প্রথম আপনার বাংলাদেশের যেটা শামসুর রহমান সাহেবও কিন্তু প্রয়াত, এবং শামসুর রহমান সাহেবও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই, খুব নামকরা ছাত্র। এবং বঙ্গবন্ধু 1st of March 1972-তে তার স্টেট ভিজিটে গেলেন সোভিয়েত ইউনিয়নে। তার সঙ্গে যাওয়ার সুযোগ আমার হয়েছিল, আমি প্রটোকল প্রধান হিসেবে গিয়েছিলাম একটা স্মরণীয় সফরে। তাহলে আপনি স্বাধীন বাংলাদেশের প্রথম চিফ অফ দি প্রটোকল। শেষ পর্যায়ে আপনাদের দুজনের কাছে আমার প্রত্যাশা যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমাদেরকে সবাইকে এই পর্যায়ে নিয়ে আসলো, যেটা ফারুক আহমদ চৌধুরী সাহেব প্রথমেই বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় না হলে আমরা কে কোথায় থাকতাম তা জানি না। এই বিশ্ববিদ্যালয় নিয়ে আপনাদের দুজনের ভাবনা কি, আগামী দিনের ভাবনা কি? এই বিশ্ববিদ্যালয় আগেই বলেছি যে বাংলাদেশের নবজাগরণের কেন্দ্রবিন্দু ছিল। সেই পর্যায়ে বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, সেটার জন্য শিক্ষাবিদরা নানা কিছু চিন্তা করছেন। আমি তো শিক্ষাবিদ নই, আমার সামান্য বিদ্যাতে যা বলে সেটা হচ্ছে যে শিক্ষার পরিবেশটি ফিরিয়ে আনতে হবে ঢাকা ইউনিভার্সিটি এবং বাড়াতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা আপনার আমার সবার মাতৃসম বিদ্যাপীঠ, এই বিদ্যাপীঠের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা মোচনের সময় এখনই। এই ব্যাপারে আপনারা দুজন ব্যক্তিগত পর্যায়ে কি মনে করেন? আমি মনে করি যে একটা বিষয় আমাদের নিশ্চিত একটা ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে ছাত্র এবং রাজনীতি। ছাত্র রাজনীতি, এই দেশে ছাত্র রাজনীতির অবস্থান কি হবে, কিভাবে তা নির্ধারিত হবে, এই জিনিসটা কিন্তু আমাদের এই ব্যাপারে আমাদের সম্পূর্ণভাবে সচেতন থাকতে হবে। আমি বিশ্বাস করি না যে ছাত্ররা রাজনীতির ব্যাপারে সচেতন থাকবে না, তা থাকবেই। তারা না করলেই যে তা থাকবে না তা তো নয়। কিন্তু একটা জিনিস এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেই সচেতনতা যাতে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে, ইতিবাচক, কারণ ব্যাপারটা হচ্ছে অন্যদিক থেকে কিন্তু কম্পিটিশন আসছে। একটা সমাজ তো বসে থাকে না। আজকে 51টা বিশ্ববিদ্যালয় বসে থাকে, 51টা বিশ্ববিদ্যালয় রয়েছে। আমি ব্যক্তিগতভাবে একটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে সম্পৃক্ত আছি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। এরা তো এক্সেল করতে চাইবে, অতএব কম্পিটিশন আসছে, প্রতিযোগিতা আসছে। কিন্তু যতই প্রতিযোগিতা আসুক, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, এবং এই প্রতিযোগিতায় আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করতে হবে। মাহবুব আলম, আমার মনে হয় অবশ্যই সহযোগিতা করতে হবে। তো সহযোগিতা তো মুখে বললে তো সহযোগিতা হয় না, তার জন্য কার্যকর পদক্ষেপ কিছু কার্যকর পদক্ষেপ, এবং এই কার্যকর পদক্ষেপ ব্যক্তি পর্যায়ে নেওয়ার মধ্যে সমন্বয় করার জন্য ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন
আজকে আপনাদের দুজনকে নিয়ে এইখানে অঙ্গীকার ঘোষণা করতে চায় যে আমাদের যে মাতৃসম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় এর দায় মোচনে আমরা এগিয়ে আসব। ধন্যবাদ আজকের অগণিত দর্শকবৃন্দ, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা এতক্ষণ আমাদের এই আলোচনা ধৈর্য সহকারে শুনেছেন। আমরা পরবর্তী পর্বে আবার আপনাদের সামনে উপস্থাপিত হব।